আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। পাবনা ৩ আসনে বিএনপির অভ্যন্তরে চরম বিরোধ, দল ভুল করলেও আনোয়ার ভুল করবে না বললেন সাবেক এমপি। হাদি হত্যা চেষ্টা মামলার সহযোগীরা চলে এসেছিল হাসপাতাল পর্যন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের। শায়েরের চাঞ্চল্যকর দাবি, শরীফ ওসমান হাদির হামলাকারী ভারতে পলাতক, সহযোগিতা করছেন ক্ষমতাসীন দলের নেতার ব্যক্তিগত সহকারী। বরেন্দ্র অঞ্চলে অরক্ষিত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস, ১৫ দিনের আল্টিমেটাম। মুক্তিযুদ্ধে জীবন বাঁচাতে লাকসামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ১১ ঘণ্টা কচুরিপানা মাথায় নিয়ে ডোবায় অবস্থান, উঠে এলো ভয়াল দিনের স্মৃতি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। পাবনা ৩ আসনে বিএনপির অভ্যন্তরে চরম বিরোধ, দল ভুল করলেও আনোয়ার ভুল করবে না বললেন সাবেক এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা ৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে। একই সঙ্গে এই আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাবেক সংসদ সদস্য KM আনোয়ারুল ইসলাম। দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষক দলের সভাপতি হাসানা জাফির তহিন। এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন আনোয়ারুল। বিকালে ভাঙুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ইঙ্গিত দেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, দলীয় মনোনয়ন দিতে বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না। জনগণের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। দল যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে জনগণের স্বার্থে আমাকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। জনগণ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবেন না। বিএনপির বর্তমান মনোনয়ন বহাল থাকলে আমিও ভিন্ন সিদ্ধান্ত নিব। আনোয়ারুল ইসলাম আরও বলেন, পাবনা ৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের অভাব অনুভব করছেন। এই এলাকায় কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, তরুণ সমাজের প্রত্যাশা পূরণে অতীতে মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি মানুষের জন্য। মানুষ যদি আমাকে চায় তাহলে আমি নির্বাচন করব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আনোয়ারুল ইসলামের এই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপির স্থানীয় রাজনীতিতে বড় ধরনের বিভাজন তৈরি করতে পারে, যা নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলবে। মনোনয়ন বঞ্চিত এই নেতার কর্মী সমর্থকদের বড় একটি অংশ এখন স্বতন্ত্র নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, যা দলটির কেন্দ্রীয় নেতৃত্বকে নতুন করে ভাবাচ্ছে। তারা বলছেন, দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেতাকে বাদ দিয়ে নতুন একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের কর্মীরাও হতাশ ও ক্ষুব্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় নেতৃত্বকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। হাদি হত্যা চেষ্টা মামলার সহযোগীরা চলে এসেছিল হাসপাতাল পর্যন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভাকেয়ার হাসপাতালে। তবে তাকে হত্যার চেষ্টা করেছে যারা, সেই তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল, এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতেমা তাসনিম জুমা। তিনি সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টে এই দাবি করেন। জুমা বলেন, ঘটনার 2 দিন হতে চলেছে, তবুও এখনও পর্যন্ত হত্যাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। তিনি প্রশ্ন তোলেন, যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে, তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে, তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও বিশ্বাস করেন, আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি। তার কথা, দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালিয়ে গিয়েছেন বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা পরিকল্পনা এটি। তিনি আরও জানান, হাদিকে হত্যাকারী সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। তিনি বলেন, এই পরিকল্পনা একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনও সক্রিয় এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেই আমাদের কাছে তথ্য এসেছে। শেষে এসে তিনি ওসমান হাদি সহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা, কিন্তু সেটা বেশিক্ষণ পারব না। এই ঘটনা শুধু একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপরই এক আঘাত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শাইরের চাঞ্চল্যকর দাবি, শরীফ ওসমান হাদির হামলাকারী ভারতে পলাতক, সহযোগিতা করছেন ক্ষমতাসীন দলের নেতার ব্যক্তিগত সহকারী। ইনকিলাব মঞ্চের প্রকাশক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন শায়ের। নিজের পোস্টে শায়ের বলেন, তারা ১২ই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত করা গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। জুলকর নাইনের দাবি, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানেই এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন। হাদির ওপর হামলার বিষয়ে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি পরিকল্পিত রয়েছে। শায়ের বলেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করছেন, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি কেবল একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। শায়েরের পোস্ট অনুযায়ী সূত্র দাবি করেছে, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13ই মে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত মামলায়। সাংবাদিক শায়ের বলেন, অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডারকে বিভিন্ন মামলায় জামিন দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের নেতার ব্যক্তিগত সহকারীর নাম উঠে আসায় দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুততম সময়ের মধ্যে কূটনৈতিক ও অভ্যন্তরীণ সকল প্রক্রিয়া ব্যবহার করে আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। বরেন্দ্র অঞ্চলে অরক্ষিত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ, ১৫ দিনের আলটিমেটাম। বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে 2 বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা সংশ্লিষ্ট দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ। নোটিশে সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে 15 দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নির্দেশনাগুলির মধ্যে রয়েছে সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলোর স্থিতিশীল ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালী প্রণয়ন, অনুমোদিত নলকূপ স্থাপনায় রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। দেশের শিশু ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই নোটিশ এক জরুরি বার্তা দিচ্ছে। যদি 15 দিনের মধ্যে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সাজিদের পরিবার নিয়ে উচ্চ আদালতে ক্ষতিপূরণ মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। একটি 2 বছর বয়সী শিশুর অকাল মৃত্যু যেন আর কোনো পরিবারকে শোকাহত না করে, সেজন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। মুক্তিযুদ্ধে জীবন বাঁচাতে লাকসামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর 11 ঘণ্টা কচুরিপানা মাথায় নিয়ে ডোবায় অবস্থান, উঠে এলো ভয়াল দিনের স্মৃতি। মুক্তিযুদ্ধে কুমিল্লার লাকসাম ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম ভয়ঙ্কর সামরিক ঘাঁটি, যেখানে প্রতিদিন চলত হত্যা, নির্যাতন আর ধ্বংসযজ্ঞ। সেই রক্তাক্ত প্রান্তরে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। তাদেরই একজন যুদ্ধকালীন সহায়ক প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। আজও তার স্মৃতিতে ফিরে আসে 88 অক্টোবর 1971-এ সেই ভয়াল দিন, যেদিন চোখের সামনে একে একে শহীদ হন সঙ্গীরা। নিজেকে বাঁচাতে তিনি ডোবায় কচুরিপানা মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন টানা 11 ঘণ্টা।
80টি পর ওই মুক্তিযোদ্ধা জানান, ওই দিন সকালে খবর পেলাম লাকসাম রেলওয়ে জংশনের পাশে সিগারেট ফ্যাক্টরি অর্থাৎ মিনি ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি সেনারা গইয়ার ভাঙার দিকে রওনা হয়েছে। উদ্দেশ্য একটাই, গ্রামে তাণ্ডব চালানো। আমি সঙ্গে সঙ্গে আমার প্লাটুন নিয়ে পজিশনে যাই। গইয়ার ভাঙা পৌঁছে মুক্তিযোদ্ধারা হামলা চালালে পাকিস্তানি বাহিনী পাল্টা আক্রমণ করে। মোহাম্মদ আলী বলেন, পাক বাহিনীর গুলি ও মর্টারের শব্দে চারদিক কেঁপে উঠল। ঠিক তখনই আমার 4 জন সহযোদ্ধা মনোরঞ্জন, দেলোয়ার হোসেন, মনি ও মুখলেস শহীদ হন। চোখের সামনে সঙ্গীদের পড়ে যেতে দেখে বুকের ভিতরটা মুচড়ে দিল উঠল। তিনি বলেন, চারদিকে পাকিস্তানি সেনাদের চিৎকার আর গুলির শব্দ। বুঝে গেলাম আর এগোলে মারা যাব। তখন পাশেই চোখে পড়ল একটি ডোবা। শফিক নামে আরেক সহযোদ্ধাকে নিয়ে দৌড়ে পানিতে নামি। মাথায় যতটা পারি কচুরি পানা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকি। শ্বাসও নিতে হচ্ছিল খুব হিসেব করে। এদিকে সময় বইতে থাকে। সেই ডোবায় টানা 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম দুজন। পাকিস্তানি সেনারা ডোবার ধারে এসে তল্লাশি চালিয়েছিল, একেবারে কাছে এসে গিয়েছিল। তাদের কথা শুনতে পাচ্ছিলাম, একটুখানি নড়লে হয়তো আমরা বাঁচতাম না। এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, ঠান্ডায় শরীর প্রায় অবশ হয়ে গিয়েছিল। গভীর রাতে চারপাশ শান্ত হলে ধীরে ধীরে ডোবা থেকে উঠে আসি দুজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।